22 নম্বর ক্লাস আজকে। এখানে ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে আলোচনা হবে, তবে তার আগে আমাদের লাইভ প্রজেক্টের মধ্যে আরো কিছু কাজ করে নেই, তারপরে আমরা যাচ্ছি। এটার মধ্যে আমরা আরো কিছু কাজ করব আজকে, ঠিক আছে? তারপরে আমরা আমাদের ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ। ওই দিন একটা প্রশ্ন করছিলাম আর কি, তখন তো আর ক্লাস শেষ হয়ে গেছিল আর কি। ওই আপনার উপর দিয়ে আবার ব্রেকিং নিউজের মতন একটা হেডলাইন আপনার যায় আর কি, তো হ্যাঁ, হ্যাঁ, কাটছাপ বুঝতে রাখলে আবার পারছি। অফ হয়ে। এটা ওইটা এটা কিভাবে একটু যদি আলোচনা। আপনি বলছিলেন ইশিখনে এটা করছে, ইশিখনে এটা কিভাবে করছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ তো এটা একটা হ্যাঁ উম, হ্যাঁ একটা ট্যাগ দিয়ে করছে, সেই ট্যাগের নাম হইতেছে মার্কিও ট্যাগ। যদিও HTML5 এ এই ট্যাগটা ব্যবহার করা হয় না। আপনি এটা নিয়ে এটা অন্যান্য ভাবেও করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি হচ্ছে jQuery দিয়ে করতে পারেন। নাম্বার টু হচ্ছে আপনি হচ্ছে যে সিএসএস দিয়েও করতে পারেন, কি ফ্রেম। সিএসএস এর কি ফ্রেম নামক একটা ফাংশন আছে, যে ফাংশনটা দিয়ে করতে পারেন। নাম্বার থ্রি হচ্ছে কোনো একটা প্লাগইন ব্যবহার করতে পারেন, টিকার প্লাগইন। এটা হইতেছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন, যে কোয়েরি প্লাগইন আছে, অনেক রকমের প্লাগইন আছে। এই টিকার প্লাগইন কি লিখবেন, এখানে লেখেন নিউজ টিকার প্লাগইন, টিকার jQuery প্লাগইন লিখে সার্চ করেন। সার্চ করলে এই যে এখানে অনেকগুলা নাম দেখবেন, এখানে অনেকগুলা প্লাগইন আছে। এক একটা ডেমো দেখে নেবেন, যেখানে ডেমো আছে এগুলো দেখে দেখে আপনি এরকম অনেক তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলা প্লাগইন আছে, 2 নম্বর পেজে যান, এখানেও আরো অনেক প্লাগইন আছে, ঠিক আছে? এটাকে বলা হয় টিকার। তো এই যে কোনো একটা প্লাগইন ইউজ করে আপনি সেটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর ইশিখনের ওয়েবসাইটে যেটা করেছে সেটা হইতেছে মার্কিউ ট্যাগ আছে একটা HTML এর, ওই ট্যাগটা আগে ব্যবহার হইতো, আপনি চাইলে ওইটা দিয়েও করতে পারেন, যদি ওইটা ব্যবহার করাটা উচিত হবে না, কোড স্ট্যান্ডার্ড হবে না, যদি আধুনিক ওয়েবসাইট করতে চান। আর যদি ব্যাকডেটেড ওয়েবসাইট করতে চান সেটা অন্য ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই, সেটা ইউজ করতে পারেন। HTML এর যেই ট্যাগ গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই ট্যাগ গুলোর মধ্যেও আপনার হচ্ছে যে মানে ব্রাউজারে কাজ করে, এটা বোধহয় আপনাদেরকে আগেও বলছিলাম, যে ট্যাগ গুলো ব্রাউজারে ঠিকই কাজ করে, কিন্তু আপনার ইয়ে করে না, এই কোডটা স্ট্যান্ডার্ড হয় না, ঠিক আছে? যেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন এই যে এটা একটা ট্যাগ, মার্ক নামক একটা ট্যাগ আছে, সেন্টার নামক একটা ট্যাগ আছে, এরকম আরো অজস্র ট্যাগ আছে বা ছিল, আগে ইউজ হইতো, এখন এগুলো ইউজ করা হয় না। এই হচ্ছে ব্যাপার। আরেকজন কে স্যার যেন একটা প্রশ্ন কোয়েশ্চেন করতে ছিল। চাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই যে এখনকার ওয়েবসাইট গুলোতে দেখা যায় যে অনেক টাইপের শেপ থাকে, ওই শেপ গুলো কিভাবে ক্রিয়েট করব? বলেন। যেমন ওই যে ওয়েব টাইপের শেপ থাকে, তারপর রেক্টেঙ্গেল, এরকম অনেক শেপ থাকে। আচ্ছা, শেপ থাকে। আচ্ছা, অনেক ওয়েবসাইট হ্যাঁ গুলোর হ্যাঁ হ্যাঁ। মধ্যে হয়তো দেখবেন যে এরকম শেপ আমাদের দেখে মনে হয় যে এটা কি কোনো কি বলে, এই শেপ গুলো কিভাবে বানানো হয়েছে, আসলে এগুলো সিএসএস দিয়ে তৈরি করা হয় না। এগুলো আসলে ফটোশপে তৈরি করা হয়। এগুলো হইতেছে চোখের ধান্দা, আমাদের মনে হয় যে এটা ওয়েবসাইটে কিভাবে আসলো। এগুলো আসলে ফটোশপে তৈরি করা হয়, ফটোশপে তৈরি করে এগুলো কোথাও ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করে দেওয়া হয়, কোথাও এই কি বলে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বলেন, কখনো কখনো ইমেজ হিসেবে সেট করা হয়, কখনো কখনো পজিশন করে তারপরে সেট করা হয়, ঠিক আছে? তো এই শেপ গুলো আসলে সবকিছুই হচ্ছে আপনার সিএসএস এর। ওকে, আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইটে যাই, freepik.com, এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, এখানে গিয়ে আমরা যদি এখানে সার্চ করি, অবশ্য ইন্টারনেট অনেক স্লো, খুঁজে বের করাটাও অনেকটা সময় ব্যাপার। এখানে এসে যদি আপনি সার্চ করেন বিভিন্ন শেপস, তাহলেই দেখবেন এই যে শেপ গুলো এখানে পাওয়া যায়। এই শেপ গুলো ব্যবহার করে করে আসলে কাজগুলো করা হয়, আর কিছুই না। এগুলো পজিশন করে কিংবা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করে, ঠিক আছে? আমি একটা ইয়ে দেখাই আপনাদেরকে, কোনটা কোথায় যে আছে সেটাই তো মনে নেই। আচ্ছা, দেখি এদিকে কোন একটা জায়গায় থাকতে পারে। যেমন এই যে এখানে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড এক ধরনের একটা ইয়ে আসছে, হালকা একটা শেডের মতো আসছে, ঠিক আছে?
তো এই জিনিসটা কিন্তু সিএসএস দিয়ে করা না, এটা জাস্ট একটা ফটোশপ, না ফটোশপেও করা না, এটা মূলত ইলাস্ট্রেটরে করা। তো ইলাস্ট্রেটরের একটা পিএনজি ফাইল যেটাকে ব্যাকগ্রাউন্ডে ইমেজ হিসেবে সেট করে দেওয়া হয়েছে, আর কিছু না। ঠিক আছে, তো এগুলো নিয়ে স্যার ঘাবড়ানোর কিছু নেই। এরকম হুম, বলেন। না স্যার, এরকম তো আছে, বাট আরেকটা থাকে না যে মানে একটা পার্ট এরকম, সেকেন্ড পার্টটা যাওয়ার সময় মাঝখানে একটা ইফেক্ট থাকে, আর ডিভাইডার আর কি যেভাবে থাকে আর কি। আমাকে একটু তাহলে উদাহরণ দেখান, আমি মানে স্যার প্রশ্ন শুনে মানে যেমন বুঝতেছি না। অ্যাবাউট আ স্পেস থাকে না, হুম যেমন স্যার এই যে এই আমাদের টাইনি এইটা হুম এইটার নিচে যেই সেকশনটা আছে, এই হুম যে সেকশনের মাঝখানে এই যে আমরা যেমন প্লেন অনেক থাকে না যে ফ্ল্যাট বা একটু ব্যাকানো থাকে, এই ডিভাইডারটা, হ্যাঁ, এই যে এই যে এই ইয়েলো জায়গাটা আর একটু হোয়াইট এর বাঁকা থাকে, মাঝখানে। আর যদি বাঁকা থাকে সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কিউ করে দিবেন। আমরা পজিশন না, ট্রান্সফর্মের একটা ফাংশন আছে, নাম হচ্ছে স্কিউ। ঠিক আছে, স্কিউ দিয়ে আপনি হচ্ছে, এটাকে আমরা ট্রান্সফর্মের দিন দেখাইছিলাম কিনা আমার খেয়াল নাই। জাস্ট কি করবেন, স্কিউ না স্কিউ ব্যবহার দেখানো করবেন। হয়েছে স্যার। হ্যাঁ, ওই স্কিউ দিয়ে হচ্ছে আপনি সেকশন গুলোকে বাঁকা করবেন। আর অনেক জায়গায় দেখা যায় স্যার মানে মানে ঢেউ এর মতো থাকে, ওয়েভ থাকে। সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ওটা একটা ইমেজ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি সেটা রাইট বাটন করে ইন্সপেক্ট করে দেখবেন যে এটা একটা ইমেজ। বুঝতে পেরেছেন? জি স্যার। ধরেন আমরা এখানে এই যে সাপোজ এই যে দেখেন, এই যে এটা একটা ইমেজ। ঠিক আছে, এখন এই ইমেজটাকে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে সেট করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করি, তাহলে আপনার কাছে মনে হবে যে সেকশনটা বাঁকা হয়ে আছে। অ্যাকচুয়ালি সেকশনটা কিন্তু বাঁকা হয়ে নেই, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেটা বাঁকা হয়ে আছে। নাম্বার টু, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের শেপ আছে। এই যে দেখেন, এই যে এটা আপনি যেটা বললেন যে একটু ঢেউয়ের মতো থাকে, এই যে ধরেন এই যে একটা শেপ, ধরেন এইরকম একটা শেপ আমি নিলাম, কালেক্ট করলাম, বা এদিকে আরো খুঁজলে আরো পাবেন, আর অনেক রকমের ইয়ে পাবেন। ঠিক আছে, দেখি আমরা সেম ওই ধরনের পাই কিনা। মানে এইগুলো স্যার মানে পিএইচডি থেকে আমরা ক্রপ করে নিব, তাই তো? হ্যাঁ, এগুলো আমরা পিএইচডি থেকে আচ্ছা। ইমেজ হিসেবে সেট করব। ঠিক আছে, ইমেজ হিসেবে সেট করে তারপরে আমরা সেটাকে এবার যেখানে যেভাবে বসানোর প্রয়োজন সেখানে সেভাবে বসাবো। ঠিক আছে, যেমন ধরেন জি, জি। এটার কথাই স্যার যদি চিন্তা আপনি করি। আমাদের না স্যার বলেন। আচ্ছা, আপনি বলছেন যে আমাদেরকে এই যে ইমেজ রিসাইজ করে দেখাবেন, ওটা তো দেখানো হয় নাকি? ইমেজ রিসাইজ বলতে কি বোঝায়? ইমেজ রিসাইজ বলতে বোঝায় ইমেজটাকে ক্রপ করা। ঠিক আছে, একটা ইমেজ হ্যাঁ, আমরা হচ্ছে যে নিলাম, ওই ইমেজটাকে আমরা ক্রপ করলাম, আমরা ফটোশপে কি সেটা দেখি নাই? ট্রিমিং করে দেখানো হয়েছে স্যার, আপনি বলছেন যে রিসাইজটা দেখাবেন, দেখানো হয় নাই মনে হয়। আচ্ছা, যে কোনো একটা ইমেজ আপনি নেন, সেটাকে ফটোশপে ওপেন করেন, সাপোজ আহ ধরেন এই ইমেজটাকে আমি একটু ওপেন করি। এটা ওপেন হইতে থাকুক, ওয়েট করেন একটু। আচ্ছা, একজন মেসেজ করেছেন 8 থেকে 10টা jQuery প্লাগইন। আমরা অলরেডি অনেকগুলো প্লাগইন দেখে নিয়েছি। ঠিক আছে, এরকম আরো অনেক প্লাগইন আছে, প্লাগইনের নাম বলে শেষ করা যাবে না। আপনার যখন যেই ধরনের প্লাগইন প্রয়োজন পড়বে আপনি সেটা লিখে সার্চ করবেন গুগলে। ঠিক আছে, আমরা কিভাবে সার্চ করতে হবে সেটাও বোধহয় আমরা দেখিয়ে দিয়েছিলাম ক্লাসের মধ্যে, যে কিভাবে আমরা jQuery প্লাগইন লিখে সার্চ করব। যেই প্লাগইনটা দেখবেন সেই মানে যেটা আপনার মনে হবে যে এই জিনিসটা, এই প্লাগইনটা আমি কোথায় পাবো, ওইটাকে ডিসক্রাইব করে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে তারপরে হচ্ছে যে আপনি কাজ করবেন। আচ্ছা, ফটোশপ দিয়ে আমরা যদি কোনো ইমেজটাকে ক্রপ করে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্রপ নামক একটা টুল খুঁজে বের করবো এখান থেকে। এই যে এখানে একটা ক্রপ নামের টুল আছে, এই টুলটা দিয়ে আমরা আমাদের মতো করে, এই যে এখানে আমরা সাইজ বলে দিতে পারি, এটা হইতেছে উইথ আর এটা হইতেছে হাইট। ঠিক আছে, সাপোজ আমি এটাকে স্কোয়ার করতে চাচ্ছি, আমি 400 ইন্টু
এখানে 400 এভাবে একটা সাইজ নিলাম। তারপর আমার ইমেজের যেই অংশে আমার কাটা দরকার আমি সেই অংশ নিয়ে গিয়ে এই বক্সটার মধ্যে রেখে তারপরে এই যে উপরে একটা টিক বাটন আছে এই টিক বাটনে ক্লিক করলেই আমার ওই অংশটুকু ক্রপ হবে। এছাড়াও আমরা যদি সাইজ দিয়ে না করতে চাই, একদম ফ্রি সাইজে রাখতে চাই, তাহলে এখানে একদম ফাঁকা রাখবো, তবে জিরো রাখবো না, ফাঁকা রাখবো। ফাঁকা রেখে তারপরে আমরা এখানে ফ্রি সাইজে আমাদের মতো করে যতটুকু দরকার ততটুকু আমরা এরকম করে ক্রপ করে নিতে পারি একটা ইমেজ থেকে। ঠিক আছে, সো ক্রপ করে নিয়ে যে অংশ আমার ক্রপ দরকার সেই অংশটুকু আমি ক্রপ করে দিয়ে তারপর আমরা এই টিক বাটনে ক্লিক করব, তাহলে এটা ক্রপ হয়ে যাবে। এন্ড দেন আমরা যেভাবে সবসময় সেভ করি সেভাবে আমরা এই ইমেজটাকে সেভ করে নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোনো ইমেজের যদি আমাদের প্রয়োজন পড়ে কখনো কখনো সেই ক্ষেত্রে। আর সাধারণত ইমেজ ইয়ে করার প্রয়োজন পড়বে ওই সময় যখন আমরা কোনো স্লাইডার নিয়ে কাজ করব, কারণ আমরা বলেছিলাম হয়তো যে স্লাইডারের ইমেজগুলোর হাইট উইডথ এগুলো সেম রাখা উচিত, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আমাদের স্লাইড যখন হবে ইমেজগুলো বড় ছোট হয়ে যাবে না। সেই ক্ষেত্রে আমরা এই ক্রপে গিয়ে একটা হাইট একটা উইডথ সেট করে দিব, সেট করে তারপরে হচ্ছে ইমেজগুলোকে একটা একটা করে ইয়ে করে দিব, কেটে নিব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা কেটে দেই। একজন প্রশ্ন করেছে চেকবক্সে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা যায়। চেকবক্সে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা যায় না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই চেকবক্সটাকে আপনি ওইটার উপরে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আহ, সেটা কেমন, ধরেন একটা ইয়ে নিলেন, ওইটাকে আপনি হচ্ছে যে আফটার বা বিফোর ব্যবহার করলেন, বা ওইটারই আফটার বিফোর নিলেন, কিংবা অন্য একটা ডিপ নিলেন, কিংবা আফটার বিফোর দিয়েই করেন, একটা আফটার বা বিফোর নিলেন, সেটার মধ্যে আপনি হচ্ছে যে এবার কালার টালার আপনি আপনার মতো করে সেট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল কিছুদিন জি যাবত বলেন, আর কি কি। প্রবলেম হচ্ছিল? HTML ব্যবহার করে আমি যখন এটাকে ইন্টারনাল করছি তখন সেটা কাজ করছে, কিন্তু এক্সটার্নালের ক্ষেত্রে এটা কাজ করছে না। কি এখন কেন করছে না বুঝতে পারছি না। কি কি জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল HTML। আচ্ছা, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লিখলে কাজ করতেছে, এক্সটার্নাল করলে কাজ করতেছে না, এরকম কিছু? না না। তাহলে জি জি জি। আচ্ছা, সেই হ্যাঁ ক্ষেত্রে স্যার। আপনার এক্সটার্নাল ফাইল আপনি ঠিকমতো লিংক আপ করাইছেন কিনা সেটা চেক করেন। জি স্যার, আমি এক্সটার্নালে একটা অ্যালার্ট নিয়ে রেখেছি যাতে আর কি জিনিসটা ক্লিয়ার হয় যে আসলে ঠিকভাবে আছে কিনা। হুম। তো অ্যালার্টটা কাজ করছে, কিন্তু ওই ইনার HTML টা কাজ করছে না। ইনার এইচটিএমএল টা কাজ করতেছে না, তাহলে হয়তো আপনি আপনার ডকুমেন্ট নিতে ভুল করছেন, মানে ডকুমেন্ট অবজেক্ট যাকে সিলেক্ট করতেছেন, যে আইডিটাকে সিলেক্ট করতেছেন আইডির নাম ভুল নিয়েছেন, কিংবা হচ্ছে যে ওই আহ, ইয়েটার নাম ভুল করেছেন, কি বলে এটাকে, মেথডের স্যার নাম ভুল ওই একই করছেন। জিনিস আমি যদি কাট করে যদি আমি একই জিনিস আর কি ইসের মধ্যে নিচ্ছি, ওই ইন্টারনাল ইন্টারনালের মধ্যে নিচ্ছি, তখন সেটা কাজ করছে আবার। তাই? আচ্ছা, তাহলে আপনার ফাইলটা দেখান তো আমাকে, এখন দেখাতে পারবেন? জি এখন দেখানো যাবে। আচ্ছা, একটু দেখান, তাহলে দেখি কি হয়েছে। স্যার স্ক্রিন শেয়ার করা আছে হ্যাঁ, একটা। আপনি করেন শেয়ার। হুম, জি স্যার এটাই হচ্ছে। এই যে স্যার আমি এখানে এটা নিয়েছি, এটা যদি এখন আমি কাট করে নিয়ে হুম। আহ,
এখানে নিয়েছে, এখন যদি এটা এই দিতে যাই, এই যে এটা এখানে কাজ করেছে, হুম। কিন্তু যখন এই জিনিসটা আমি কাট করে নিয়ে আচ্ছা, আহ, এই স্ক্রিপ্ট, পেজ দিয়ে, হ্যাঁ, জি জি জি, এখন যখন ই করছি এই যে এখন আর কাজ করবে না। ও এই যে সরি, কাজ সেভ করা করতেছে। হয়নি মনে হয়। আচ্ছা, সেভ করেন। এই যে স্যার, আচ্ছা, আপনার স্ক্রিপ্ট ইয়াটা লিঙ্কটিংটা বডিতে করেন তো। জি, এটা বডিতে করেন তো, স্ক্রিপ্টটা যে আপনি হচ্ছে যে ট্যাগটা নিয়েছেন হেডের মধ্যে, এটা বডিতে নেন তো। এটা বডিতে করেছি স্যার। হ্যাঁ, ওইটাই বডিতে নেন। আপনার স্ক্রিপ্ট ট্যাগটা দেখেন, হেডে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে যেখানে আপনি হচ্ছে script.js কে লিংক আপ করছেন। এটাকে বডিতে নিয়ে আসেন তো দেখি। এটার কথা আহ, জি, স্যার ওনার HTML কোডটা বডিতে পিছনে গেছে, HTML পড়া যাবে মানে নিচে 14 এবং 15 নাম্বার ওটা। এখন কাজ হচ্ছে আমার। কাজ করতেছে, বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় হ্যাঁ, ছিল? নিচে থাকলে কাজ করছে। হ্যাঁ, 14 নাম্বার এবং 15 আর নাম্বার। স্যার স্ক্রিপ্ট তো আমরা স্বাভাবিকভাবে এই ইসের নিচেই লিখি না, কোথায় স্বাভাবিকভাবে যে কোথায় লিখি? হেডারের নিচে লিখবো না। না, আমি আপনাদের জাভাস্ক্রিপ্টে কি বলছি, সিএসএস ফাইলগুলো আমরা সবসময় হেডে লিংক করব, আর আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কোথায় লিংক করব? বডি যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে। আপনার এখানে বডির উপরে একদম। আর আপনার বডিটাতেও আপনি একটু ঝামেলা পাকায় রাখছেন, দেখেন। বডি HTML উপরে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটাকেও আপনি কাট করে ঠিক করে নেন। থ্যাংক ইউ। HTML টা ওকে নিচে স্যার, আসবে, বডি থ্যাংক ইউ উপরে স্যার। যাবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। হ্যালো স্যার, আপনি কি ডিজাইনের পাশাপাশি ডেভেলপমেন্টের ক্লাস কোথাও নেন কি করেন কিনা স্যার? অনলাইনে কোথাও নেই না। অনলাইন নেন না, না, আর এমনি ডেভেলপমেন্টের আপনার কোনো ক্লাস আপলোড করা আছে বা এইভাবে নেওয়ার সুযোগ আছে কিনা? প্রজেক্টটা করে নেবেন যেটা দিব, ওকে স্যার। সেইটা করে ঈদের আগে আপনারা আমরা একটা ডেট দিয়ে দিব। সেই ডেট অনুযায়ী হচ্ছে যে আপনারা সাবমিট করবেন। সাবমিট করে তারপরে হতেছে যে আপনারা মানে কি বলে এটার মধ্যে বা পরে এটার ক্লাস শুরু হবে আর কি। ঠিক আছে, ওকে। তো এটার মধ্যে আসি, এখানে আমরা কিছু কাজ করি এবার। এটার মধ্যে কিছু কাজ অ্যাড করব। সাপোজ আমি একটা আলাদা পেজ তৈরি করব, পাশাপাশি এখানে ক্লিক করার পরে যেটা ইয়ে থেকে আসতেছিল, বুটস্ট্র্যাপ থেকে আসতেছিল, সাপোজ আমরা এটা চাই না, আমরা চাইতেছি যে আমরা আমাদের মতো করে একটা বানাবো। ক্লিক করব, ক্লিক করার পরে উপর থেকে আসুক কিংবা বাম দিক থেকে আসুক এরকম কিছু একটা আমরা চাই আমাদের মতো করে। ওকে, তো আমরা যদিও এরকম কাজ বোধহয় এর আগে করছিলাম, আমার মনে নেই। আচ্ছা, যাই হোক, করেছি কিনা খেয়াল নাই। তো সাপোজ আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করার পরে স্লাইড হয়ে আমাদের একটা আসবে এবং মেনু আমাদের মতো করে আসবে। ঠিক আছে, ওকে, ফাইন। আর ধরেন আমরা আরো একটা পেজ তৈরি করবো, আর ওই পেজের মধ্যে আমরা এই সেকশনটাকে নিয়ে চলে যাব। এই সেকশনটাকে আমরা এখানে রাখবো না, বা এই যে এই সেকশনটাকে নিয়ে চলে যাব, যে কোনো একটা সেকশন আর কি আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা দেখাই। প্রথমত আমাদের মেনু ওই অংশটুকু বাদ দিতে হবে। তো মেনুর মডেলটা কোথায় ছিল সেটা একটু খুঁজে বের করেন। এই যে দেখেন মেনু মডেল, এই যে ডিফটা, এই ডিফটা এখানে শুরু এখানে শেষ। এই অংশটুকু আমাদের দরকার নাই, তবে আমাদের দরকার হইতেছে এই ডিফটা। ঠিক আছে, এটা আমাদের দরকার, এটা নিয়ে আমরা কাজ করতে পারি, মানে এই যে মেনুটা দরকার, এই যে এই অংশটুকু আমাদের দরকার। ঠিক আছে, এটা আমরা নিয়ে যাব। আচ্ছা, তো এটাকে আমি এখান থেকে কাট করে নিলাম। আর এই যে এই এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা এখান থেকে ফেলে দিলাম। সো এটা আমাদের আর দরকার নাই। সো এখন যদি আমরা যাই, গিয়ে যদি এখানে একটা রিলোড করি, তারপর যদি ক্লিক করি, তাহলে কিছুই দেখতে পারবো না। কেন? কারণ ওই ডিফটাই নাই। দ্বিতীয়ত, ওই যে আইকনটা, ওই আইকনের মধ্যে আমরা ডাটা টার্গেট বোধহয় একটা জায়গায় ব্যবহার করে রাখছিলাম। এটা কোথায় রাখছি সেটা একটু দেখে আসি। উপরের দিকে হবে, উপরে এই যে এখানে, এই যে ডাটা টার্গেট হ্যাশ মেনু,
আর হইতেছে ডাটা টগল। এই দুইটা কোথা থেকে আসছিল? বুটস্ট্র্যাপ থেকে আসছিল। সো আমরা এই দুইটা এখন ফেলে দিব, কারণ আমাদের এবার আর বুটস্ট্র্যাপের আইকনের প্রয়োজন নাই, এই জন্য আমরা এটা ফেলে দিলাম। ওকে, ডান। তাহলে আমাদের এই অংশের কাজ এখন আর করবে না, ক্লিক করলেও কাজ করবে না। তো আমরা এবার কি করতে চাই? মেনুটাকে নিয়ে আসতে চাই। তো মেনুটাকে নিয়ে আসবো, ভালো কথা। মেনুটাকে কোথায় ডিজাইন করব? যে কোনো একটা জায়গায় ডিজাইন করলেই হবে, হেডারের মধ্যেই করেন কিংবা হেডারের বাইরে গিয়ে করেন, কোনো সমস্যা নাই। হেডার টপ, আরেকটা আছে হেডার বটম। আচ্ছা, আমরা এখানেই করি, এই যে এটার পরে যে এখানে মেনু ছিল এখানেই করি। তো আমরা এখানে একটা ডিভ ট্যাগ নিয়ে নিচ্ছি, এই ডিভের একটা ক্লাস দিচ্ছি, এটার একটা নাম দেই। ধরেন আমরা এটার নাম দিলাম হইতেছে স্লাইড মেনু, এরকম একটা নাম দিলাম। এবং এইটার ভিতরে আমরা হচ্ছে আমাদের মেনুটাকে রাখতে চাচ্ছি। তো মেনুটাকে রাখার জন্য আমরা একটা ন্যাভ ট্যাগ নিয়ে নেই এখানে। এই ন্যাভ ট্যাগের ভিতরে আমরা আমাদের মেনুটাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, তারপরের বিষয় হইতেছে এখানে একটা ক্লাস ব্যবহার করব আমরা। এই ক্লাসের নাম হচ্ছে আপনার কি ক্লাস? সাপোজ মেনু দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে এসে একটা রিলোড করি, তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের মেনুটা চলে আসছে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আপনার এই যে ন্যাভ, এই ক্লাসগুলো, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলো আমাদের দরকার নাই, তাই আমরা এগুলো ফেলে দিলাম। ইনফ্যাক্ট ইউএল এর মধ্যে ক্লাসেরই দরকার নাই। আমরা এখানে একটা রিলোড দিয়ে দিলাম, তাহলে দেখবো যে উপরে নিচে চলে আসছে। এই অংশটুকু আমাদের হলো। এখন আমরা কি করব? আমরা এখন এইটাকে ধরে স্টাইল করা শুরু করব। তো এটাকে কপি করে নিলাম, স্টাইল ডট সিএসএস এ চলে আসেন। স্টাইল ডট সিএসএস এ এসে আপনি একদম না, নিচের দিকে না, উপরের দিকে হেডার যেখানে আছে হেডারের ভিতরেই আমরা কাজগুলো করিব। এখানে করি, ঠিক আছে? তো প্রথমেই কল করলাম স্লাইড মেনু, এটাকে বলি এটার একটা উইথ হবে 250 পিক্সেল দেই। উইথ 320 পিক্সেলের নিচে হলে আপনি পিক্সেলে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আপনার এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। আর ব্যাকগ্রাউন্ড কালারে আমরা দিতে চাইতেছি আপনার, এটা কি কালার দেখি তো, সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, একটা রিলোড দেই। আচ্ছা, ওই কালারটাই এটা সম্ভবত, তার আমি ভুলে গেছি। আচ্ছা, কালারের নাম ভুলে গেছি, ভালো কথা, একটা রেড কালার দেই তাহলে বুঝতে পারবো। রেড কালার দিয়ে একটা রিলোড করলাম। হ্যাঁ, তার মানে এটা হইতেছে ওই কালারই। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এইটাতেই নিয়ে আসলাম। এবার আমরা এটা একটা হাইট দিব, সাপোজ একটা হাইট দিচ্ছি। আচ্ছা, উপরে দিলে ভালো হইতো 100 ভিএইচ। আচ্ছা, তারপর আমরা বলবো পজিশন হবে। আচ্ছা, এইখানে আপনি আপাতত রেড দেন, জাস্ট ভালো মতো বোঝানোর জন্য। তো একটা রিলোড করি, আসছে। এবার বলেন পজিশন হবে অ্যাবসলিউট। তারপরে বলেন টপ থেকে 0 পজিশনে থাকবা আর লেফট থেকে 0 পজিশনে থাকবা। সেভ করে একটা রিলোড করলাম, তাহলে এটা এই যে টপ থেকে 0 পজিশনে, লেফট থেকে 0 পজিশনে, এটা এখানে চলে আসছে। ওকে, ডান। এরপর আমরা আরো কিছু করতে চাই, সেটা কি? সেটা হইতেছে যে আপনার এখানে একটা আইকন নিয়ে আসতে চাই, যে আইকন দিয়ে আমরা এটাকে ক্লোজ করতে পারবো। তো ক্লোজ করার জন্য আমরা এখানে একটা নতুন ডিভ ট্যাগ নিয়ে নিব। ডিভ এর মধ্যে একটা ক্লাস ব্যবহার করি, ক্লাসের নাম দিলাম হচ্ছে মেনু ক্লোজ। এটার ভিতরে আমরা এখন একটা ইয়ে নিয়ে আসবো, আই ট্যাগ নিব। আর সেটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সময় বেঁচে যাবে কিছুটা। এই যে এই বার্স, এটাকে কপি করে নেই। কপি করে আমরা এই ডিভের মধ্যে যে মেনু ক্লোজ এখানে পেস্ট করে দিলাম। তবে এই বার্সের জায়গায় আমরা এখন ব্যবহার করব টাইমস। টাইমস বলে আরেকটা আইকন আছে যেটা ক্লোজ বাটন নিয়ে আসে। তো এই যে আমরা এটা দেখতে পাইতেছি। সো ডান, আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এবার এইটাকে আমরা ডান পাশে পাঠাবো, ঠিক আছে? তো মেনু ক্লোজটাকে আমরা এখন কপি করে নিয়ে যাব, কপি করে এখানে আসব, এখানে এসে কল করব যে মেনু ক্লোজ। ক্লোজ করার পরে যে বিষয়টা করব সেটা হইতেছে বলবো তোমার ডিসপ্লে ফ্লেক্স অবস্থায় থাকবে আর জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড হবে। তো সেভ করে যদি আমরা একটা রিলোড করি তাহলে দেখবো এটা ডানে চলে গেছে, বাট এটা একদম লেগে আছে, তাই আমরা কি করব, এটার একটা প্যাডিং সেট করব। তো কপি করলাম, কপি করে এখানে বলবো এটার ভিতরে যে আই ট্যাগ আছে, এই আই ট্যাগের একটা প্যাডিং হবে, উপরে নিচে ডানে বামে সব দিকেই 10 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং চলে আসছে। এরপরের বিষয় হইতেছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এবার চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে রেড ছিল, এখানে আমরা দিলাম হ্যাশ এই কালারটা। সেভ করে দেই আর ব্রাউজার একটা রিলোড করে দেই। তো এটা আসছে, কিন্তু কোনো কিছু এখান দিয়ে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা সামান্য একটা বর্ডার রাইট দিব। তো এখানে একটু বলি বর্ডার
রাইট, কিংবা একটা শ্যাডো দিতে পারতাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। 1 পিক্সেল সলিড আর একটা কালার সেট করব, আর ওই কালারটা আমরা এখানে কি কালার ব্যবহার করছিলাম আমার খেয়াল নাই। ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা এটার কালারটাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এই যে কালারটা কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এখানে ওই কালারটা সেট করে দিলাম। এবার ব্রাউজারে যান, এটা কেটে দেন, এখানে একটা নতুন করে রিলোড দেন, আসছে। ঠিক আছে, কিন্তু খুব একটা ভালো দেখা যাইতেছে না। সো এই জন্য আমরা যেটা করব সেটা হইতেছে একটা বর্ডার না দিয়ে এখানে লিখি বক্স শ্যাডো। ঠিক আছে, এখানে দিলাম আপনার 1 পিক্সেল, তারপরে দিলাম হচ্ছে 0, তারপরে দিলাম 5 পিক্সেল, আর কালার দিলাম এটা, দেখি কেমন দেখা যায়। একটা রিলোড করি, এবার একটা হালকা শ্যাডো পড়ছে, তবে এইটাকে এখন কমাই দিতে হবে। সাপোজ এটাকে 10 পিক্সেল করে দিলাম, দেখি একটা রিলোড দিই, আসছে। তবে কালারটাকে আর একটু কমাইলে বোধহয় ভালো হইতো। এই কালারটাকে আর একটু কমানোর জন্য আমরা এখানে আরজিবি ব্যবহার করতে পারি। আপাতত আরজিবি তে না গিয়ে, আচ্ছা আরজিবি তেই যাই। এখানে লেখেন হেক্স টু RGBA, এটার মধ্যেই যাই। আবার ফটোশপ ওপেন করতেই টাইম লাগবে অনেক বেশি। ও, এদিকে ফটোশপ ওপেন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এটাই দেন, এখানে পেস্ট করি। এইটাকে আমরা আরেকটু হালকা করি, হালকা করলে এই কালারটা দেখি বি বি বি, এটা দিয়ে দেখি কেমন দেখায়। হ্যাশ, এটা সেভ করলাম, ব্রাউজারে যাই, এখানে একটা রিলোড করি। না, ভাল লাগে না, বাজে লাগে। তো এখানে আমাদের ওটা যেন কি কালার ছিল, কন্ট্রোল জেড, এটাকেই কপি করে নিয়ে যাই, কপি করে আমরা হেক্স টু RGB তে যাই, এখানে ক্লিক করি, এখানে পেস্ট করি, একটু কমিয়ে দিই, এটাকে কপি করে নিয়ে যাই, এখানে এটা পেস্ট করে দিলাম, সেভ করেন, ব্রাউজারে এসে একটা রিলোড করেন। এবার হালকা থাকুক, বা আরো যদি কমাইতে চাই তাহলে আমরা চাইলেই কমাইতে পারবো এখন, কারণ আমরা এখন RGB তে নিয়ে আসছি। অপাসিটিটা হালকা কমাই দিলাম, হালকা শ্যাডো থাকবে আর কি। ঠিক আছে, তো ডান আমাদের এই অংশ। এবার আসি আমরা এইটাকে দিয়ে। তো আমরা এটাকে নিয়ে কাজ করতে গেলে আমাদের যেটা দরকার পড়বে সেটা হইতেছে আমাদের মেনু। ঠিক আছে, যে এইটাকে না নিলেও ন্যাভের যে ক্লাস সেটাকে নিলেও হবে, ডট মেনু। তো আমরা এখানে এসে কল করি ডট মেনু, এটাকে কল করলাম, তারপরে বলবো মেনুর ভিতরে আমাদের ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার একটা প্যাডিং দিব, উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 20 পিক্সেল একটা প্যাডিং দিব, আর অবশ্যই ডিসপ্লে ব্লক করে দিব যেন হচ্ছে যে প্যাডিং গুলা উপরে নিচে কাজ করে। তো আমরা দেখতে পাইতেছি এখানে সেটা চলে আসছে। ওকে ফাইন। এরপরে হইতেছে কালার, আমরা এখন বলি যে তোমার একটা কালার হবে, আর কালার আমরা কি দিব, ধরেন 000, কালো কালারই রাখলাম, একটা রিলোড দেই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই ব্ল্যাক কালারের এগুলা চলে আসছে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ে চলে আসছে। ওকে ফাইন। আর একটা ব্যাপার সেটা হইতেছে এইখানে এই যে আমরা যে ইয়েগুলা ব্যবহার করছি, আইকন গুলা ব্যবহার করছি, এগুলা আসলে ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো এই জন্য আমি এই আই ট্যাগ গুলাকে এখান থেকে, সরি আবার দেখি ওই জন্য, হ্যাঁ আই ট্যাগ ব্লগে দেই নাই, এই 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 যে আই ট্যাগ গুলা, এই সবগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম, সেভ করে দিই। এবার ব্রাউজারে এসে একটা রিলোড করি। আচ্ছা, এরকম আছে, থাকুক। আচ্ছা, এইবারে আপনি হইতেছে নিচে অ্যাঙ্কর ট্যাগের একটা করে বর্ডার সেট করে দিতে পারেন, এখানে এসে বলতে পারেন যে এটা একটা বর্ডার হবে, বলেন বর্ডার বটম হবে, তারপরে বলেন 1 পিক্সেল সলিড, এইটাকে কপি করে দেখি কেমন দেখা যায়। সেভ করেন, সেভ করে ব্রাউজার একটা রিলোড করেন, তো এই হইতেছে এরকম থাকুক। তো আমরা ধরে নিলাম এটা হইতেছে আমাদের মেনু। এবার আমরা এটাকে একদম পজিশন যেটা করে রাখছিলাম সেটা এখন আমরা একটু পিছনে পাঠায় দিব, অর্থাৎ এটার উইথ টপ থেকে লেফট থেকে -250 পিক্সেল এটা আমরা
ব্যবহার করে দিলাম। সো এখন একটা রিলোড দিলে এটা এই পাশে চলে যাবে, এটাকে আর এখন আমরা এখান থেকে দেখতে পারবো না। তো যখন এটাতে ক্লিক করব তখন আমরা এটাকে স্লাইড করে নিয়ে আসবো। এখন তাহলে কাজ করতে হবে jQuery-তে। তো ওকে ফাইন, চলেন আমরা jQuery-তে চলে যাই। jQuery-তে যাওয়ার আগে আরেকটা কাজ করব, আমাদের যে বার্স নামক যে আইকনটা আসছে, এই আইকনটাকে আমরা এখানে কোথাও কল করেছি কিনা সেটা একটু দেখি। সেটার নাম হচ্ছে, একটু উপরে যাই, হেডারের মধ্যে এই মেনু আইকন, এটাকে আমরা কোথাও কল করছি কিনা সিএসএস এ সেটা একটু দেখতে হবে। কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে মেনু আইকন, এইটাকে বলেন মেনু আইকনের মধ্যে যদি কোনো আই ট্যাগ থাকে তাহলে তার কার্সর পয়েন্টার হবে। এটা হোভারেও দিতে পারেন, এমনিতেই দিয়ে রাখলাম, সমস্যা নেই, একই কথা ঘুরে ফিরে। এটার উপরে মাউস গেলে এটা ইয়া হবে। ওকে ফাইন, তো এবার ক্লিক করলে আমরা আমাদের ওটাকে স্লাইড করায় নিয়ে আসবো। আর সেটা করব jQuery-তে। তো jQuery-র জন্য আমাদের জেএস এ যাইতে হবে, মেইন জেএস এ যাইতে হবে। এখানে প্লাগইনের কিছু কোড আছে, প্লাগইন গুলোকে আমরা চাইলে নিচে রেখে দিতে পারি, আমাদের কোডগুলোকে আমরা উপরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখন ক্লিক করব, তো আমরা জানি কিভাবে ক্লিক করতে হয়। ডট মেনু আইকন স্পেস আই, এটার মধ্যে যখন অন ক্লিক করা হবে তখন আমরা কি করব, এটার মধ্যে দুইটা প্যারামিটার আসবে, একটা হইতেছে ক্লিক আর একটা হইতেছে ফাংশন। ফাংশনের কোনো নাম হবে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইটুকু আমরা সবাই জানি। ক্লিক করলে কি হবে সেটা এখন আমরা বলতে চাচ্ছি। ক্লিক করলে আমাদের যেই স্লাইড মেনু নামক যে ডিফটা আছে সেটা স্লাইড হয়ে চলে আসবে। এই যে স্লাইড মেনু, এটা স্লাইড হয়ে আসবে। সো আমরা কি করব, এখানে এখন কল করব ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট স্লাইড মেনু। আচ্ছা, ডট দিতে হবে না, ডট সহ কপি হয়েছে। এটা এনিমেট হয়ে আসবে, তাই আমরা এখানে লিখব ডট এনিমেট। আর এই এনিমেটের মধ্যে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, করে নিলাম। এবার এখানে আমরা বলবো লেফট থেকে 0-তে চলে আসবে। সেভ করে দিই। তো সেভ করে ব্রাউজারে চলে যাই, একটা রিলোড করে দিই। তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এটা স্লাইড হয়ে এখানে চলে আসছে। ফাইন। আর এটার মধ্যে ক্লিক করলে আবার চলে যাবে, সেটাও আমরা বলে দিব। আচ্ছা, আর এখানে সিএসএস এ যাইতে হবে, তাহলে এইখানে এসেও বলেন কার্সর পয়েন্টার, আর এইটারে বলেন 20 পিক্সেল। ঠিক আছে, আমার কাছে এটাকে বেশি ইয়ার লাগতেছে, এই জন্য একটু 20 পিক্সেল একটু বেশি করে প্যাডিং দিয়ে দিলাম। সো এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এই ব্যবস্থাও এখন আমাদেরকে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা কি কাজ করব, আমরা এটা নেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে আপনার এখানেই যাব, এটাকেই জাস্ট কপি করে নেই, কন্ট্রোল সি, কপি করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। আইকনের মধ্যে আই ট্যাগ আছে, তবে এবার আইকন না, এবার হইতেছে আপনার মেনু ক্লোজ। সো আমরা এখানে লিখবো মেনু ক্লোজ এর মধ্যে যে আই ট্যাগ আছে সেটাতে যদি ক্লিক করে সাইড মেনু এনিমেট হয়ে এবার কোথায় চলে যাবে, -250 পিক্সেলে চলে যাবে। ঠিক আছে, তো সেভ করে দিলাম। এবার একটা রিলোড করি, ক্লিক করলে দেখবো যে চলে আসছে, ক্লিক করলে দেখবো যে চলে গেছে। ঠিক আছে, জাস্ট এটার উল্টাটা ঘটাইছি। একটু আগে ক্লিক করা হয়েছে বার্সে, অর্থাৎ এইটার মধ্যে ক্লিক করা হয়েছে, এটাতে ক্লিক করলে এটা স্লাইড হয়ে এই পাশে আসবে, আর এখানে ক্লিক করলে এটা আবার চলে যাবে। তাই এটার মধ্যে ক্লিক করলে আমরা আবার -250 পিক্সেলে পাঠিয়ে দিচ্ছি। তো একবার ক্লিক করলে 0-তে আসবে লেফট থেকে, আরেকবার ক্লিক করলে -250 পিক্সেলে চলে আসবে। তো আমাদের এই অংশটুকুও মোটামুটি ডান। আচ্ছা, তাহলে হয়ে গেছে, এটা শেষ। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হইতেছে আমাদের এইখানে, ঠিক আছে, এখানে, আচ্ছা এখানে না, কোনটায় করব, এটা সাপোজ এই সেকশনটাকে আমরা এখানে রাখতে চাই না, এই সেকশনটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, অন্য একটা পেজে নিয়ে যেতে চাই। তো আমাদের তো এটা ওয়ান পেজ টেমপ্লেট, এখানে দেখতে পেতেছি পুরোটা একটা পেজ। তো আমি চাইতেছি আমাদের একাধিক পেজ যদি থাকে তখন আমাদের কি হবে, তখন কিছুই না, শুধুমাত্র আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট করতে হবে। কোথায়, রুট ফোল্ডারে ক্রিয়েট করব। রুট ফোল্ডার কাকে বলে, এই যে আমাদের ফোল্ডারের নাম tiny1, এই tiny1 ফোল্ডারের ভিতরে আমরা যদি যাই, tiny1 ফোল্ডারের ভিতরে, tiny1 ফোল্ডারের মধ্যে হচ্ছে এই যে এটা, এই tiny1 ফোল্ডারের মধ্যে যে ইয়েটা আছে, ফাইলটা আছে index.html ফাইল। এই ফাইলটাকে হচ্ছে যে মানে এটা যেখানে আছে এখানেই আমরা এখন কি করব, একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, নতুন ফাইলের কি নাম দেওয়া যায়, ধরেন কি দেওয়া যায়, ধরেন gallery.html। তো gallery.html নামক এখন একটা নতুন ফাইল আসছে, আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করছি gallery.html নামের।
এইটার মধ্যে আমাদের HTML এ যা কিছু আছে মানে index.html এ যা কিছু আছে কপি করব, এখানে এনে পেস্ট করে দিব, দিলাম পেস্ট করে। এবার কাজ কি? এবার কাজ হইতেছে আমরা আপনার কি কি রাখবো কি কি রাখবো না সেটা। তো সাধারণত হেডার আর ফুটার সব ওয়েবসাইটে সেম থাকে, ঠিক আছে? হেডার আর ফুটার মাঝখানের কন্টেন্ট গুলো আলাদা আলাদা থাকে, ঠিক আছে? তো ধরেন আমি আমার ফুটারটা কোথায় শুরু, এই যে এখানে শেষ, তো শুরুটা কোথায়, শুরুটা হইতেছে এখানে, এটা থাকবে। তারপরে যেটা এই যে সেকশনটা, সাপোজ এই সেকশনটা আমরা রাখবো না বা এটা রাখবো, আবার ধরেন এই সেকশনটা এটাও রাখবো, কিন্তু উপর থেকে এই সেকশনটা রাখবো না, সাপোজ এই সেকশন আমি এখানে রাখবো না এক। তারপর আবার ধরেন এই সেকশন রাখবো না, দুইটা সেকশন আমি এখানে রাখলাম না। তাহলে কি আসলো, হেডার বা যে কোনো একটা সেকশন যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখেন হেডার আছে, তারপর একটা সেকশন আছে, তারপর আরেকটা সেকশন আছে, তারপরে ফুটার, তার মানে গ্যালারিতে আমরা অনেক কিছু কমাই দিলাম, ঠিক আছে? তো রাখছি কোনটা কোনটা, রাখছি হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, আর কোনটা রাখছি, আরেকটা হচ্ছে প্রোডাক্ট ফিল্টার, এই দুইটা। আর ইনডেক্সে আমরা এই দুইটা রাখতে চাই না, এই জন্য আমরা index.html থেকে ওই দুইটাকে ফেলে দিব, প্রোডাক্ট গ্যালারি। তো চলেন আমরা খুঁজে বের করি, একটা হচ্ছে প্রোডাক্ট ফিল্টার আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। নিচে আসেন, এই যে প্রোডাক্ট ফিল্টার, এই ডিভটাকে আমরা index.html এ রাখতে চাই না, সো এটাকে ফেলে দিলাম। পাশাপাশি এই যে আপনার প্রোডাক্ট গ্যালারি যেটা, এইটাকে আমরা index.html এ রাখতে চাই না। তো আমরা যদি এখন index.html এ গিয়ে একটা রিলোড করি তাহলে দেখব আমাদের এই যে সেকশন এখানে শুধু ওই প্রোডাক্টের স্লাইডারটা আছে, বাট অন্য দুইটা কিন্তু নাই, ঠিক আছে? অন্য দুইটা নাই, নাই ভালো কথা। আচ্ছা এইখানে এন আর পি, আচ্ছা এখানে আমরা যে গত ক্লাসে দেখছিলাম, ওই যে আমরা বলছিলাম যেখানে আমরা আইকন নিয়ে আসতে পারি, আমরা এখানে আইকন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ফন্ট অসমের আইকন দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, যেটা করতেছিলাম সেটা হইতেছে যে আপনার এইটুকু গেল, ও মেনু ক্লিক করলাম, সাপোজ আমাদের এখানে গ্যালারি নামক একটা মেনু আইটেম আছে, তো মেনু আইটেমে চলেন আমরা যাই, একটু উপরের দিকে যাই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন অ্যাবাউট সার্ভিস, এখানে সাপোজ আমরা লিখলাম গ্যালারি। তো আমরা যদি এবার একটু রিলোড করি, এখানে একটু রিলোড করি, দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে গ্যালারি নামক একটা আসছে। তো এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের একটা ইয়েতে পেজে যাওয়ার কথা, কিন্তু কোনো পেজে আমরা যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ হইতেছে গ্যালারি পেজ এটার সাথে লিংক আপ করা নাই, এখানে হ্যাশ দেওয়া। এই জায়গাটায় আমরা এসে লিখবো gallery.html ফাইল। তো gallery.html লিখলে এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি, ক্লিক করি, তাহলে এইবার যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে gallery.html এ নিয়ে আসছে। আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখবো যে এই যে আমাদের সেই প্রোডাক্ট গুলা, ঠিক আছে? তার মানে আমাদের এটা এখন ঠিক আছে। কিন্তু এইখানে ক্লিক করে আমি যদি আবার হোমে ক্লিক করি, হোম পেজে কিন্তু যেতে পারবো না। কেন? কারণ হচ্ছে গ্যালারি ডট, এই যে দেখেন গ্যালারির মেনুতেও কিন্তু গ্যালারি নাই, এখানে সার্ভিস আছে। কারণ এইটার যে মেনু সেখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই, করছি শুধু index.html এ। এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এই gallery.html এ গিয়েও এখানে চেঞ্জ করে দিতে হবে, এখানেও বলে দিতে হবে গ্যালারি, এখানে লিখতে হবে gallery.html, আর এইখানে আমাদেরকে লিখতে হবে index.html। ঠিক একই কাজটা এই ইন্ডেক্সেও করতে হবে, হোমের জায়গায় আমাদেরকে লিখে দিতে হবে index.html। অর্থাৎ আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ এখানে লিংক আপ করায় দিতে হবে, ঠিক আছে? তো লিংক আপ করায় দিলে একটার সাথে আরেকটা হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম নাই। এখন যদি আমরা যাই, এখান থেকে আমরা এখন হোমে যদি ক্লিক করি তাহলে আমরা হোম পেজে চলে আসছি। আর আরেকটা কাজ করি সেটা ভালো মতো বোঝানোর জন্য, এখানে হোমের যে গ্যালারি, এখানে tiny1 তারপরে লিখলাম গ্যালারি, আর গ্যালারির মধ্যে যাই, সরি গ্যালারি লিখছি, ভুল লিখছি, কন্ট্রোল এক্স, এটা লিখবো হোম, এটা তো হোম পেজ index.html। আর গ্যালারির মধ্যে গিয়ে এইখানে লিখবো tiny1 গ্যালারি। তো সেভ করে দিলাম, এখন বুঝবো আমরা কোথায় কোন পেজে আছি। আমরা যদি এখন যাই এখানে একটা রিলোড করি তাহলে যে এখন দেখবো এখন আমরা হোম পেজে আছি। এখান থেকে যদি আমরা এখন গ্যালারিতে ক্লিক করি তাহলে আমরা গ্যালারি পেজে চলে আসতেছি, এই হইতেছে আমাদের গ্যালারি পেজ, ঠিক আছে? আবার যদি এখান থেকে আমরা হোম পেজে ক্লিক করি, এখন এখানে যদি এখন দেখবো যে আমরা আমাদের হোম পেজে চলে আসছি। তো এইভাবে আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকবে, ঠিক আছে? তো আপনারা যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন দেখবেন যে হোম পেজের প্রাইসটা কিন্তু একটু বেশি থাকে, কারণ হোম পেজটাই মূলত আপনি ডিজাইন করবেন খুব বেশি সময় নিয়ে। তারপরে ইনার পেজগুলোর প্রাইস একটু কম হয়, কারণ ইনার পেজে হেডার ফুটার সেম থাকে, মাঝখানে কিছু কন্টেন্ট 19-20 হয়, ঠিক আছে? মূল ডিজাইনটা হোম পেজ দিয়েই আপনি করে ফেলবেন, তারপর একটু 19-20 করে আপনি হচ্ছে যে ভিতরের পেজগুলো
ক্রিয়েট করবেন। এভাবে একটা ওয়েবসাইটে 10টা পেজ থাকতে পারে, 20টা পেজ থাকতে পারে, ডিপেন্ড করবে কার কেমন চাহিদা বা কি আসে বিষয় সেটার উপরে। তো এভাবে আমরা পুরো একটা ওয়েবসাইটকে হচ্ছে যে ডিজাইন করে নিব, ঠিক আছে? ডিজাইন করে তারপরে আমাদের এই কি বলে ক্লায়েন্টকে এটা সাবমিট করব। ক্লায়েন্টকে সাবমিট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই জিপ করে দিতে হবে, ডিলিট করি এই জিনিসগুলো যেগুলো দরকার নাই। এগুলো তো ভিডিও, এগুলো তো আমাদের লাগবে না আসলে। আমাদের হতেছে যে যেই ফাইলগুলো নিয়ে কাজ করেছেন, যে ফোল্ডার ফাইল, যেমন এটা 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 না, এটা না, এটা ডিলিট করে দেন। এটা লাইট বক্স থেকে আনছিলাম কিন্তু ডিলিট করা হয়নি, এটা ডিলিট করে দেন। তো এটা এটা ঠিক আছে, পিএইচডি টিএসডি দেওয়া লাগবে না। অর্থাৎ ওয়েবের জন্য আপনার যে ফাইলগুলো এখান থেকে এই পর্যন্ত, এগুলো সবগুলোকে আপনি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু তে গিয়ে কম্প্রেস করে ফেলবেন। কম্প্রেস করে তারপরে আপনি ওই ফাইলটা এবার যে মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী আপনি হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার কাজ। আচ্ছা, মার্কেট প্লেসে আরো কিছু কাজ পাওয়া যাবে, যেই কাজগুলো হচ্ছে আপনার টুকিটাকি কিছু কাজ। যেমন ধরেন একজনের একটা ওয়েবসাইট করাই আছে, যেমন ধরেন আমি যদি আমার এই ওয়েবসাইটটার কথা বলি, হ্যাঁ, তো একটা ওয়েবসাইট করাই আছে। এখন কথা হলো যে আমি চাইতেছি যে আমার এখানে যে এই যে লেখাটার যে কালার অরেঞ্জ কালার, এটাকে আমি ইয়েলো করব। তো কিভাবে ইয়েলো করব? তো আমাকে আপনাকে দিয়ে দিবে যে নাও এটাকে ইয়েলো করে দাও। তখন আপনি কি করবেন? তখন ওই জায়গাটা ইন্সপেক্ট করবেন, অলরেডি আপনি শিখছেন এরকম টুকিটাকি আর কি, যে বিভিন্ন চেঞ্জ আনতে বলবে। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইলাম। আপনি এটাকে খুঁজে বের করবেন এটা কোথায় আছে, তারপরে রাইট বাটন ক্লিক করে এটা দেখবেন, এবং এইখানে এই যে কিভাবে কি কি ক্লাস দিয়ে কল করা হয়েছে সেটা আপনি এখানে চেক করবেন। তারপরে এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা আপনি সিএসএস ফাইলে গিয়ে চেঞ্জ করে দিবেন। আর ক্লাসগুলো কি, এই যে ক্লাসগুলো, এটাকে কপি করে নিয়ে এটা যে সিএসএস ফাইল থাকবে সেখানে গিয়ে চেঞ্জ করবেন। ঠিক আছে, তো এখানে যদি আমরা এখন বলে দিই রেড, তাহলে দেখেন এখানে রেড হয়ে গেছে। আমরা যদি ইয়েলো বলি ইয়েলো। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার সিএসএস ফাইলে গিয়ে ইয়ে করবেন, চেঞ্জ করবেন। ওকে, তো এটা জাস্ট দেখাইলাম যে এরকম টুকিটাকি কিছু কাজ পাওয়া যায়, দেখবেন যে মাত্র $5 হতেছে যে একটা ছোট্ট প্রবলেম সলভ করে দেওয়া বা এরকম বিভিন্ন রকমের ইয়ে থাকে। তো এই কাজগুলো আপনারা করতে পারবেন। আর এখন আপনাদের মূল টার্গেট হইতেছে খুব ভালো মতো প্র্যাকটিস করা, আর পাশাপাশি হচ্ছে যে ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু শিখে নেওয়া। ডেভেলপমেন্টের জন্য কি কি শিখতে পারেন? অনেক কিছুই শিখতে পারেন। সেটা কি কি হইতে পারে? সেটা হইতে পারে আপনি পিএইচপি শিখতে পারেন। যদি পিএইচপি বেসড হন তাহলে পিএইচপি শিখতে পারেন। তারপরে হইতেছে জাভাস্ক্রিপ্ট, চাইলে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। চাইলে হইতেছে কেউ যদি চিন্তা করেন পিএইচপি দিয়ে ডেভেলপ করার আগে ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো, তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন। আরেকটা আছে, সেটা হইতেছে যে আপনার মার্কেট প্লেসে একটা কাজ খুবই পাওয়া যায়, সেটা হইতেছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের হচ্ছে যে ইয়েটা, এই কি বলে, কাজ মোটামুটি ভালোই পাওয়া যায়। এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটাও অনেকে চাইলে আপনারা শিখে নিতে পারেন। এটাও খুব ইজিলি করা যায়। অল্প কিছুদিন মনোযোগের সাথে যদি আপনি হইতেছে এটার পিছনে সময় দেন, তাহলে হইতেছে যে এটাও মোটামুটি শিখে তারপরে হচ্ছে যে মার্কেট প্লেসে খুব দ্রুত কাজ করা সম্ভব। তবে ওইটা শিখে বসে থাকবেন না, ওইটা শিখার পরে ডেভেলপমেন্টটাও অবশ্যই শিখবেন, কারণ ডেভেলপমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে যাদের মনে করেন যে না আমি একটু কাজ করবো মার্কেট প্লেসে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ওই দ্রুত কাজ পাওয়ার জন্য ওই কাস্টমাইজেশনটা শিখে মোটামুটি কিছু কাজ নিয়ে নিতে পারবেন এবং কাজ করার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ইয়ে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আর যেটা বললাম, যার যেটা পছন্দ সে সেটাতেই আগাবেন। কারো যদি ওয়ার্ডপ্রেস বেসড শিখতে ইচ্ছা করে তাহলে তারা ওটা শিখবেন। আর যদি ওয়ার্ডপ্রেস বেসড শিখতে ইচ্ছা না করে, সেক্ষেত্রে পিএইচপি বেসড হয়, তাহলে আগে পিএইচপি শিখবেন, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখবেন, এরপরে পিএইচপির কোন একটা ফ্রেমওয়ার্ক শিখবেন। সেই ফ্রেমওয়ার্কটা কি? আহ যে সেই ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আপনার লারাভেল হইতে পারে, কোডিগনিটার হইতে পারে, আপনার পছন্দের যে কোনো একটা নিলেই হবে। যদিও এখন লারাভেলের চাহিদা মোটামুটি অনেক আছে, কিন্তু লারাভেলের চাহিদা থাকলেও আপনার যেটা আছে সেটা হচ্ছে যে কোডিগনিটারের চাহিদা কিন্তু কমে যায় নাই। কোডিগনিটারের চাহিদাও অনেক আছে। ঠিক আছে, আবার যদি ওয়ার্ডপ্রেসের দিকে যাই তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসেরও প্রচুর চাহিদা আছে। আমরা যদি একটু wordpress.org এ যাই তাহলে দেখবো ওয়ার্ডপ্রেসের জরিপ অনুযায়ী হচ্ছে যে, আমরা যদি একটু গেট ওয়ার্ডপ্রেসে যাই এখান থেকে, দেখেন এখানে এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের যেই জরিপ সেই অনুযায়ী হইতেছে ওয়ার্ল্ডে এখন 35% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে। ওই যে একটু আগে বললাম যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করেই মার্কেট প্লেসে এখন অনেক অনেক এখন মানে অনেকেই কাজ করতেছে। দেখা যায় যে সে ডেভেলপমেন্টও খুব একটা জানে না। ঠিক আছে, মানে অল্প জানে, ডেভেলপ মানে নাও জানতে পারে, বা অনেকে আছে যে এইচটিএমএল সিএসএস অল্প জানে,
বা একেবারেই জানে না, এমন অনেকেই আছে। কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটার ক্ষেত্রে আপনার কোড খুব যে জানতেই হবে ব্যাপারটা তা না, কোড না জেনেও আপনি টুকিটাকি কিছু কাজ করতে পারবেন, মানে মোটামুটি ছোটখাটো ওয়েবসাইট হইতেছে যে দাঁড় করায় ফেলতে পারবেন, ঠিক আছে? তো আমি নিজেই একটা হতেছে কোর্স রেডি করতেছি এটার উপরে, আপনার এই কাস্টমাইজেশনের উপরে, যেহেতু এইটার চাহিদা মার্কেট প্লেসে আছে সেই জন্য। ঠিক আছে, অলরেডি এটা লঞ্চ করছি, মানে কোর্স লঞ্চ করি নাই, এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছি। এটা হচ্ছে যে আপনার এই কি বলে আগামী মাসের 10 তারিখ থেকে হতেছে যে ক্লাস এখানে দেওয়া শুরু করব। ঠিক আছে, তো এটা একটা মানে এটা কেন করলাম, এটা করার পিছনে কারণই হইতেছে যে ওই যে অনেকেই আছে যারা কোড না জেনেও করতে পারে, তবে যারা HTML CSS আরো জানে তারা আরো ভালো করতে পারবে ওইটাতে। তবে এইখানে এইটা কিন্তু ডেভেলপমেন্ট না, এটা আবার মাথায় রাখতে হবে। এটা শিখে আপনি ওয়েবসাইট টুকিটাকি কিছু ওয়েবসাইট বানাইতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন টুকিটাকি কিছু, কিন্তু ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই আমি আপনাকে বলবো আপনি হয় PHP শিখবেন, না হয় জাভাস্ক্রিপ্ট শিখবেন, সেটা আপনার ইচ্ছা। পিএইচপিটা মোটামুটি সহজ হবে জাভাস্ক্রিপ্টের তুলনায়, কারণ পিএইচপিটা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি ইজিলি কাজ করতে পারবেন। কেন? কারণ হচ্ছে পিএইচপিটা বানানোই হয়েছে এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য। বাট জাভাস্ক্রিপ্ট একটা সময় ছিল যখন শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতো, বাট এখন জাভাস্ক্রিপ্ট আসলে অনেক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ওয়েবের ব্যাকএন্ডে কাজ করতে পারবেন, ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন। যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্মকে জাভাস্ক্রিপ্ট ধরার চেষ্টা করছে, তাই তুলনামূলক আপনার কাছে জাভাস্ক্রিপ্টটাকে একটু কঠিন মনে হইতে পারে। ঠিক আছে, তারপরেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট আছে। যেমন ফ্রন্ট এন্ডের জন্য আমরা jQuery শিখতে পারি, আমরা React.js শিখতে পারি, এগুলো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি জাভাস্ক্রিপ্টের। আবার ব্যাকএন্ডের জন্য আমরা Node.js দিয়ে কাজ করব। ঠিক আছে, অনেকগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা আলাদা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টে, ওই লাইব্রেরি গুলো আপনাদের শিখতে হবে। এক একটা লাইব্রেরির এক এক রকম কাজ, ওই লাইব্রেরি ভালো মতো শিখে নিয়ে তারপরে কাজ করলেই দেখবেন যে হ্যাঁ পারতেছেন। তো এর চাইতে বেটার পিএইচপি দিয়ে কাজ করা। আর পিএইচপি তে হচ্ছে যে আপনার বাংলাদেশে চাহিদা একটু বেশি, মানে জবের ক্ষেত্রে এটা অনেক ভালো হয়। আর যাদের অপরচুনিটি আসবে জবের তারা কিছু মাস বা বছর, 1 বছর 1.5 বছর পারলে জব করবেন। জব করলে আপনার এক্সপিরিয়েন্সটা আরো ভালো হবে, আপনি অনেক কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনি হতেছে যে কি বলে দেখা যাবে যে মোটামুটি ভালো কিছু জেনে গেছেন। কারণ আপনি যখন একটা জায়গায় জব করবেন তখন আপনার আহ কাজের মানে কাজের ধরন বা আপনার এক্সপিরিয়েন্স লেভেল অনেকটাই হচ্ছে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র প্র্যাকটিস করলে দেখা যায় যে আজকে প্র্যাকটিস করলাম, কালকে একটু করলাম, পরশুদিন করলাম না, আবার সামনে ঈদ, গা ছাড়া দিয়ে শুয়ে থাকলাম, করোনা ভাইরাস এই চিন্তা করে আরো শুয়ে থাকলাম, এরকম করে হয়। কিন্তু অফিস মানে মানে কোথাও জব করা মানে কাজ করতেই হবে। ঠিক আছে, চ্যালেঞ্জ নিয়ে নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আরো ভালো পাবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল একটা গাইডলাইন মূলক কথা যে কে কোন দিকে যাবেন। জাস্ট আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিলাম যে কে কোথায় যাবেন, কে কিভাবে করবেন, কি কাজ করবেন। ঠিক আছে, তারপরে এখন আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিবেন যে কোনটা করলে আপনার জন্য ভালো হয় বা কোনটা আপনাকে বেশি টানতেছে, আপনার মন কোনটা বেশি টানতেছে সেদিকে আপনি যাবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। আচ্ছা, হ্যালো জি বলেন। হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করার জন্য কি পিএইচপি শিখতে হইব? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করার জন্য অল্প পিএইচপি শিখতে হবে, একেবারে বেসিক কিছু পিএইচপি শিখতে হবে। সেটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যখন আপনি করবেন ওই কোর্সের সাথেই, যে কোনো কোর্সের সাথে এই পিএইচপি টুকু ইনক্লুডেড থাকে সাধারণত। ডেভেলপমেন্ট করলে কি আপনার থিম যে কাস্টমাইজেশন যেটা, এটা কি এটার সাথে হইব না ওটা আলাদাভাবে শিখতে হবে আবার? ডেভেলপমেন্ট যারা করে তারা মোটামুটি আপনার ওই থিম কাস্টমাইজেশনটা মোটামুটি বুঝে। ঠিক আছে, যারা ডেভেলপমেন্ট পারে, ঠিক আছে, তারা মোটামুটি থিম কাস্টমাইজেশন এমনিতেই বুঝে যায়। তবে থিম কাস্টমাইজেশন করলে আরো ভালো হয় আর কি। ঠিক আছে, যদি দুইটা একসাথেই করেন, মানে দুইটাই যদি করেন তাহলে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। বাট আপনি যদি ডেভেলপমেন্ট করেন তাহলে এমনিতেই কাস্টমাইজেশনের বিষয়গুলো আপনার মোটামুটি ধারণা চলে আসবে। তখন একটু নিজে নিজে ঘাটাঘাটি করলেই আপনি নিজেই অনেক কিছু পেরে যাবেন বা বুঝে যাবেন। এই হচ্ছে ব্যাপার। ওকে। আচ্ছা, ওকে, তো গাইডলাইন মূলক কথাই তো দেখা যাচ্ছে জি জি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে 4টা ধাপ আছে, যেমন কাস্টমাইজেশন আছে, থিম কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, আবার প্লাগইনের প্লাগইন একটা বিষয় ডেভেলপমেন্ট। আছে। হ্যাঁ, তো এই হ্যাঁ হ্যাঁ এগুলো আর কি একটু যদি বিস্তারিত বলতেন এগুলোর আচ্ছা, কি
আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এই দুটার পার্থক্যটা বুঝছেন? জি জি আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর জি জি ক্ষেত্রে জি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা হচ্ছে ওই ওয়েব ডেভেলপমেন্ট, আর প্লাগইন ডেভেলপমেন্টটা হইতেছে ওই যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? ও এই আচ্ছা হচ্ছে কাহিনী। ওয়ার্ডপ্রেস এর যে অ্যাপ্লিকেশন গুলা সেগুলোকে প্লাগইন বলা হয়, আর কিছু না। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। জি তো জি কেউ যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখার পরে প্লাগইন ডেভেলপমেন্টও শিখে তাহলে তার জন্য আরো বেশি ভালো হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখাটাও ভালো, মানে যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তারা প্লাগইন ডেভেলপমেন্টটাও করে নেবেন, কারণ ওয়ার্ডপ্রেস আবার প্লাগইন মানে প্লাগইন নির্ভর একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস পুরো সফটওয়্যারটাই প্লাগইনের উপরে নির্ভর করে বেশি চলে। প্রচুর প্লাগইন, একটা ওয়েবসাইটে দেখা যায় যে আহ, কি বলে প্লাগইন দিয়েই ভরা থাকে একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে। আর সহজলভ্য, ছোট ছোট প্লাগইন থাকে, ইনস্টল করবেন, কাজ করে ফেলবেন, খুব মজার। ঠিক আছে, এই জন্যই হইতেছে যে আপনার ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনটা করে মানুষ হইতেছে যে আর্ন করতে পারে। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং কিছুই জানলাম না, শুধুমাত্র হচ্ছে যে এই যে কাস্টমাইজেশন টানটুন দিয়ে বিভিন্ন প্লাগইন সম্পর্কে আইডিয়া নেওয়া, কোন প্লাগইনের কিভাবে ইউজ করতে হয় সেটা দেখা। ঠিক আছে, এগুলো ইউজ করে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব দারুণ দারুণ ওয়েবসাইট দাঁড় করায় ফেলা যায়। এখন ওয়েবসাইট তো দাঁড় করায় ফেলছেন, এখন আপনি প্রোগ্রামিং করে করছেন না প্রোগ্রামিং ছাড়া করছেন সেটা তো আর ক্লায়েন্টের জানা দরকার নাই বা বায়ারের জানা দরকার নাই। বায়ারের দরকার ওয়েবসাইট, সেই ওয়েবসাইট পাইলেই হইলো, সে খুশি। ঠিক আছে, ব্যাস তার চাহিদা মতো ওয়েবসাইট যদি সে পেয়ে যায় তাহলেই আপনার পেমেন্ট। সো এই জন্যই হইতেছে যে এই কাস্টমাইজেশনের চাহিদাটা দিন দিন বেড়ে গেছে। আচ্ছা, এখানে একজন মেসেজে কোশ্চেন করছে, বায়াররা কি নির্দিষ্ট করে বলে দিবে যে আমার প্রজেক্ট পিএইচপি দিয়ে ডেভেলপ করেন বা ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করেন, নাকি সেলাররা তাদের ইচ্ছা অনুযায়ী ডেভেলপ করে? ভালো কোশ্চেন ছিল এটা, যে বায়াররা কি করবে। বায়াররা আপনাকে যেটা করবে সেটা হইতেছে যে আহ, এখানে দুই ধরনের বায়ার আছে। কোন কোন বায়ার আছে যারা এই ব্যাপারে মোটামুটি আইডিয়া রাখে, আবার কিছু কিছু বায়ার আছে এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া রাখে না। এখন কথা হলো যে এখন আমি বুঝবো কেমনে? বুঝবেন হইতেছে, ধরেন আমি আপনার কাছে আসলাম, এসে আপনাকে বললাম যে হচ্ছে উম, যে আপনার আমার একটা ওয়েবসাইট দরকার, আমার কিছু প্রোডাক্ট আছে, আমি হইতেছে যে অনলাইনে কিছু একটা বিক্রি করতে চাই। ঠিক আছে, ধরেন অনলাইনে কি বলে সাবান বিক্রি করতে চাই। ঠিক আছে, তো আমার এরকম একটা ওয়েবসাইট দরকার। তখন এই যে আমার প্রশ্ন, এই প্রশ্ন শুনে আপনি বুঝবেন যে তার একটা ওয়েবসাইট দরকার। ঠিক আছে, সে এত কিছু জানে না। বাট আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, বা আপনি হইতেছে যে আপনার কি মেজর কোনটা, ঠিক আছে, তো তখন হচ্ছে যে আপনি বুঝবেন যে না, সে হইতেছে যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চাইতেছে। তখন হয়তো আপনাকে বলতে হবে যে আমি আসলে পিএইচপি বেসড কাজ করি, বা আমি জাভাস্ক্রিপ্ট বেসড কাজ করি, বা আমি লারাভেলে কাজ করি, বা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো তখন হচ্ছে যে আপনাকে ওই আপনার যদি তার কি বলে সে আপনাকে ওই অনুযায়ী কাজ দিবে যদি আপনাকে পছন্দ হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আবার কোন কোন ক্লায়েন্ট এগুলো জানে যে মোটামুটি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তবে সে এইটুকু বুঝে না যে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করাইলে আমার জন্য বেটার হবে। তখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের সাথে আলোচনা করবেন, কি নিয়ে আলোচনা করবেন হচ্ছে যে তাকে সাজেশন দিবেন যে আপনি এভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, এভাবে না করে ওইভাবে যদি আগান তাহলে আপনার জন্য আরেকটু ভালো হয়। এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করে নেবেন। ঠিক আছে, এই কথাগুলো আমি বলে দিচ্ছি এই জন্য কারণ ফ্রিল্যান্সিং এর ক্লাস আমি নিব না। ওইখানে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলোর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে টাকা উইথড্র করতে হয়, এগুলো দেখানো হবে। বাট ওইখানে আপনি কি বলে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ক্লায়েন্টের সাথে কিভাবে কি ধরনের কথা বলবেন সেগুলো ওই ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করা হবে না। তো এই জন্য আমি এগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার যে থাকবে আপনার এই কি বলে ক্লায়েন্ট, ক্লায়েন্ট আপনার সাথে সাজেশন নিতে আসতে পারে যে আমার এরকম এরকম একটা ওয়েবসাইট দরকার, তো কি করলে বেটার। তখন দেখা যাবে যে আপনি তাকে সাজেশন দিবেন। আপনি কিভাবে সাজেশন দিবেন সেটা আপনি ভালো জানেন। কেন? কারণ হইতেছে আপনি তাকে ওই দিকেই টানবেন যেই দিকটা আপনি ভালো জানেন, বা যেই দিকটা দিয়ে আপনি ওয়েবসাইটটা করে দিবেন। সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা করেন, তখন আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, ঠিক আছে, যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করলে তো আপনার টাকা কম কম লাগতেছে। আপনি হচ্ছে যে যদি কম করেন, হচ্ছে যে কমে করেন, মানে কমে করাইতে চান, বাজেট যদি আপনার কম থাকে তাহলে ওয়ার্ডপ্রেসে চলে আসেন, খুব ইজিলি আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবেন। আবার যদি বলে যে না আমার মোটামুটি ভালোই বাজেট আছে, কোনো সমস্যা নাই, তখন আপনি চিন্তা করবেন ওকে ভালো বাজেট যেহেতু আছে তাহলে হতেছে যে তাকে একদম পুরো কাস্টম একটা দাঁড় করায় দিই, সাইট দাঁড় করায় দিই। ঠিক আছে, তখন আপনি কাস্টম দাঁড় করায় দিবেন।
এটা কখনো কখনো আলোচনা সাপেক্ষে হবে, মানে আপনার কাছ থেকেই সে সাজেশন নিবে। আবার কখনো কখনো সে সাজেশন টাজেশন কিচ্ছু নিবে না, সে আইসাই ডাইরেক্ট বলবে যে আমার এমুক একটা প্রজেক্ট আছে, তুমি কি করে দিতে পারবা কিনা, বা তুমি কি লারাভেলে কাজ করো কিনা। এসে যারা এরকম ইয়ে করতে আসবে, মানে আপনাকে ধরায় দিতে আসবে যে তুমি হচ্ছে যে এটাতে করে দাও, তখন তারাই দেখবেন জিজ্ঞেস করবে তোমার এই এই লাইনে কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তুমি এই ধরনের বড় প্রজেক্ট করবা কিনা। আর নর্মালি কি হবে, বড় বড় প্রজেক্ট যারা করায় তারা নতুনদেরকে কাজ দেয় না। ঠিক আছে, এটাও একটা বিষয়। এই জন্য নতুনদের জন্য যেটা বেটার সেটা হইতেছে ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করা। আর ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আপনি হইতেছে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, খুব মজার একটা ব্যাপার। আর যেটা বড় বড় প্রজেক্টের জন্য যেটা বললাম, একটু এক্সপেরিয়েন্স গেদার করতে হবে। আর সেটার জন্য সবচেয়ে বেটার একটা জব যদি করতে পারেন, 6 মাস হোক 1 বছর হোক, ইন্টার্নশিপে একটা জব করেন। ঠিক আছে, অ্যাজ এ ইন্টার্ন কোথাও জয়েন করেন, কাজ করেন, মানে আগে কাজ শিখে তারপরে, এখনই না, মানে আগে কাজ শিখে নেন ভালো করে, তারপরে হইতেছে যে আপনারা জয়েন করবেন। জয়েন করে তারপরে হচ্ছে যে আপনার মোটামুটি নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে আপনি ফ্রিল্যান্সিং করেন। বা তখন দেখবেন আসলে ফ্রিল্যান্সিং করবেন না কি করবেন আপনার আসলে এত কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এত কিছু পারি, আমি এখন আমার ব্যবস্থা হয়ে যাবে, আমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে নিতেই পারবো। এটা জব দিয়ে হোক, ফ্রিল্যান্সিং দিয়ে হোক, বিজনেস করে হোক, আশেপাশের কত মানুষের কত কিছু লাগবে দেখবেন। তো সবকিছু মিলে আপনি কাজ করতে পারবেন, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনার ক্লায়েন্ট দেখলেই বুঝবেন, আর ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখেই আপনাকে নক দিবে। অর্থাৎ আপনার প্রোফাইলে তো আসলে সবকিছু আগে থেকেই দেওয়া থাকবে যে আপনি কি নিয়ে কাজ করেন, কোন ধরনের কাজগুলো আপনি করেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সপার্ট, এই ব্যাপারগুলো তো আপনার প্রোফাইলে দেওয়াই থাকবে। তো তখন যদি তার মনে হয় যে ওনাকে দিয়ে হবে, তাহলেই সে আপনাকে নক করবে, আদারওয়াইজ সে তো আপনাকে নক করবে না। ঠিক আছে, তো আর এছাড়া যদি এটা হইতেছে যে যদি ক্লায়েন্ট আপনাকে নক করে, আর আপনি যদি ক্লায়েন্টকে নক করেন, তাহলে তো তার প্রজেক্ট বুঝেই আপনি তাকে নক করবেন যে আপনার এই প্রজেক্ট, এটা আমি করে দিতে পারবো। আর করে দিতে পারা মানে তো আপনি যাবেনই। ঠিক আছে, সো এইভাবে ইয়ে করতে পারেন। এই হচ্ছে কাহিনী। আর ওয়ার্ডপ্রেসের যে কোনো সাইট যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার অল্প খরচে $1 থেকে $150 মধ্যে হয়ে যায়, করা পসিবল হয়ে যায় আর কি ইয়ার মধ্যে ওয়ার্ডপ্রেসের সাইট গুলোতে। তখন হচ্ছে যে আপনার এই কি বলে $1 থেকে $150 মধ্যে হয়ে গেলে আপনার খরচ দেখা যায় যে খুব বেশি পড়বে না। আপনি একটু একটা প্লাগ ইন, একটা থিম কিনতে বেশি খরচ লাগবে না। দেখা যাবে যে আপনার ম্যাক্সিমাম ইয়েটাই আপনার কাছে থেকে যাবে, আপনার প্রফিটটা থেকে যাবে। আর যখন ডেভেলপমেন্ট করবেন তখন তো আপনি নিজেই ডেভেলপ করবেন, তখন আপনার মতো করে আপনি ইয়ে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, অনেক বকবক করলাম। এখন আমরা চলে যাই হইতেছে সি প্যানেলে। তবে সি প্যানেলে যাওয়ার আগে আমাদের জানতে হবে আপনার ডোমেইন কি আর হোস্টিং কি। ডোমেইন কি? ডোমেইন হইতেছে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাইতেছি vizitonline.com কিংবা facebook.com কিংবা wordpress.org, একটু আগে ছিলাম আমরা এখানে। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, youtube.com। তো এই যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো যে ঠিকানা, এটাই হইতেছে আপনার ডোমেইন। ঠিক আছে, তো আমরা একটু এটার মধ্যে যাই, কি কি আছে একটু দেখে নেই, দেখে দেখে তারপর আলোচনা করি। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে যে কোনো ওয়েবসাইটের যে ঠিকানা, যেমন এই যে ইশিখনে আছে ishikon.com, এটাও কি ইশিখনের ডোমেইন। তো এই ডোমেইনটা আসলে আপনাকে ভাড়া নিতে হবে। আপনি কখনোই একবারে কিনে নিতে পারবেন না যে আমি সারা জীবনের জন্য একদম কিনে ফেলাইছি এটাই আমার, না এটা হবে না। আপনি 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য এটা ভাড়া নিয়ে রাখবেন। 5 বছর পর আবার নতুন করে রিনিউ করবেন। ঠিক আছে, রিনিউ না করলে আপনি যদি রিনিউ না করেন, অন্য আরেকজন কিনে নিতে পারবে। এই ডোমেইন হোস্টিং কেনার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনলাইনেই আপনারা ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমি জাস্ট একটা দেখায় রাখতেছি, সেটা হইতেছে namecheap.com। এই namecheap.com থেকে মূলত আমি সবসময় ডোমেইন হোস্টিং কিনি। তো আপনাদের যদি কখনো কেনা প্রয়োজন পড়ে এখান থেকে কিনতে পারেন। তবে এখানে কিনতে গেলে অবশ্যই মাস্টার কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি ওয়ালা মাস্টার কার্ড, যেখানে ডলার সাপোর্ট করবে, তা না হলে কিনতে পারবেন না, কারণ এখানে বাংলাদেশি টাকা সাপোর্ট করে না। এই জন্য আপনি এখান থেকে কিনতে গেলে অবশ্যই মাস্টার কার্ড দিয়ে কিনবেন। আর যদি বাংলাদেশ থেকে কিনেন, বাংলাদেশে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন, ইভেন ইশিকন থেকেও কিনতে পারবেন। ইশিকন থেকে কিনলে হয়তো আপনাদের জন্য একটা ডিসকাউন্টও থাকবে, আমি যতটুকু জানি। এর আগেও বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে কেউ যদি ইশিকন থেকে কিনেন ডোমেইন হোস্টিং, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বোধহয় 20% সম্ভবত একটা ডিসকাউন্ট থাকবে। সো এটা আপনারা কিনে নিতে পারেন এখান থেকে যদি কিনতে চান, মানে ইশিকন থেকে যদি কিনতে চান। আর যদি নিজের মাস্টার কার্ড থাকে তাহলে আপনারা এই নেমচিপ থেকে আপনারা কিনে নিতে পারেন। ঠিক আছে, ওকে। আর নেমচিপ থেকে কিনলাম, ভালো কথা। আহ, কেনার পরে আমাদের কাছে একটা সি প্যানেল থাকবে। ঠিক আছে, এই সি প্যানেলটা কি? সি প্যানেলটা হইতেছে আপনার
এটা হইতেছে হোস্টিং মূলত। ডোমেইন কোনটা সেটা একটু আগে বলছি, ডোমেইন হইতেছে ঠিকানাটা, এটা হইতেছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে একটা জায়গা বা একটা স্পেস, যেই স্পেসে আমরা এই যে কাজগুলো করছি, এই যে আমরা বলছিলাম যে এই জিনিসগুলো আমরা জিপ করে ক্লায়েন্টকে দিয়ে দিব, তখন ওই জিপ ফাইলটা দিয়ে ক্লায়েন্ট কি করবে? পকেটে নিয়ে ঘুরে ফিরে বেড়াবে না, সে আপলোড করবে। সেই আপলোডটা কোথায় করতে হবে? এই সি প্যানেলে করতে হবে। আর এই সি প্যানেল, এই ডোমেইনার হোস্টিং, আপনি এইখানে যে ডোমেইনটা কানেক্ট করা থাকবে, যেমন দেখেন এই যে এই সি প্যানেলের মধ্যে একটা ডোমেইন কানেক্ট করা আছে, সেটার নাম হইতেছে nahidafridi.xyz, এটা হইতেছে একটা ডোমেইন। ঠিক আছে, এই ডোমেইনটা আমি এই সি প্যানেলের সাথে জাস্ট কানেক্ট করে রাখছি, এটা জাস্ট এমনিতেই সবাইকে দেখানোর জন্য এটা কিনছিলাম। ঠিক আছে, ওকে। তো এইটার সাথে এটা কানেক্ট হয়ে আছে, ভালো কথা। এখন আমরা যেটা করতে পারি সেটা হইতেছে এইটার মধ্যে আমাদের ফাইলগুলো আপলোড করে দিতে পারি। আপলোড করলেই এই ডোমেইনে যদি কেউ যায় তাহলে সে দেখতে পারবে। তবে এই ডোমেইনে আমি আপলোড করব না, কারণ এখানে কিছু ফাইল আছে, সেই ফাইলগুলো আমি আপাতত ফেলবো না। এটার জন্য আমি এখন আপলোড করে দেখাবো, আর আপলোড করে দেখাবো হইতেছে আমি একটা সাব ডোমেইনের মধ্যে। এখন প্রশ্ন হইতেছে সাব ডোমেইনটা আবার কি, আর এইটার মধ্যে যদি আপলোড করতাম তাহলে কোথায় গিয়ে আপলোড করতাম সেটাও দেখাচ্ছি। তার আগে আমি এখানে একটু দেখে নেই কি কি আছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমরা 22 নম্বর ক্লাসে যাই। ডোমেইন কি, হোস্টিং কি, এটা বুঝছি। আমি আবারও বলি, ডোমেইন হচ্ছে ঠিকানা, আর হোস্টিং হচ্ছে স্পেস যেখানে আমার ফাইলগুলো রাখবো। আর এই দুটা কানেক্ট হবে, হোস্টিং এ ফাইল রাখলে ডোমেইনে গেলে ওই ফাইলগুলো দেখা যাবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু সি প্যানেল। সি প্যানেল সম্পর্কে আমরা মাত্রই আলোচনা করলাম। সি প্যানেলটাই হইতেছে যে আমরা হোস্টিংটা কিনতেছি, ওই হোস্টিং এ যে আমরা লগ ইন করবো, আমাদেরকে কেনার সময় একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আগেই লগ ইন করে রাখছি। ঠিক আছে, তো আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবেন আপনার সি প্যানেলে। আর যে কোনো ওয়েবসাইটের সি প্যানেলে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন ishikun.com স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। ঠিক আছে, এখানে লেখেন সি প্যানেল, লিখে এন্টার প্রেস করেন, তাহলে এই যে ishikun.com এর যে সি প্যানেল সেখানে আপনি চলে আসছেন। তবে ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে নাই, না থাকার কারণে আপনি যাইতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এটা কানেক্টিং হইতেছে, আমার ইন্টারনেটের অবস্থা পুরাই খারাপ, তো যাই হোক, এটা জাস্ট কানেক্টিং হবে। এখানে আপনার একটা ফর্ম আসবে, এই যে চলে আসছে। এবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তা আমি আপাতত এখানে তো যাব না, কারণ আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড নাই। তো এরকমই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এই সি প্যানেলের মধ্যে লগ ইন করছি। তো বিভিন্ন প্রোভাইডারের কাছ থেকে যখন আপনি কোনো সি প্যানেল কিনবেন, তখন কেনার পরে বা হোস্টিং কিনবেন, মানে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে ঘুরে ফিরে একই রকমের অপশন থাকবে, তবে ডিজাইনটা একটু ভিন্ন হতে পারে। এখানে এটার রং কালো দেখতেছেন, কোনোটায় গেলে দেখবেন লাল, কোনোটায় গেলে দেখবেন নীল। ঠিক আছে, তবে অপশন টপশন মোটামুটি সবগুলা সেমই থাকবে। ঠিক আছে, ওকে গেল। এবার আসি পরের ব্যাপারটা, কেনার পরে আপলোড করব কোথায়। ঠিক আছে, আপনার ওভার কি বলে ওয়েব মেইল নিয়ে পরে আলোচনা করতেছি, আগে আসি হাউ হাউ টু হোস্ট আ ওয়েবসাইট ইন সার্ভার। তো আমরা সার্ভারে আপলোড করব কোথায়? তো দেখেন, প্রথমেই দেখেন এই যে এখানে প্রাইমারি ডোমেইন দেওয়া আছে, এটা হচ্ছে মূল ডোমেইনটা। ঠিক আছে, এইখানে যদি আপলোড করতে চাই তাহলে কই যাব? যাব ফাইল ম্যানেজারে। ঠিক আছে, এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমাদেরকে এইখানে নিয়ে আসবে। একটু ওয়েট করেন, আগেই বলছি নেট একটু স্লো আছে। আচ্ছা, এইখানে আসার পরে দেখবেন এখানে পাবলিক এচটিএমএল নামক একটা ফোল্ডার আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে ফাইলগুলো দেখতে পাইতেছেন, এই ফাইলগুলাই হইতেছে ওয়েবসাইটের ফাইল। কিছু নাম দেখলেই চিনতে পারবেন, যেমন এই যে দেখেন অমুক ডট এচটিএমএল, তুমুক ডট এচটিএমএল, এই ডট এচটিএমএল, সেই ডট এচটিএমএল, বিভিন্ন এচটিএমএল ফাইল এখানে রাখা আছে। ঠিক আছে, তো আমি যদি এগুলোকে ফেলে দিয়ে আমাদের আজকে যে কাজগুলো করছি সেগুলো আপলোড করে দিই এখানে, তাহলে আমরা এই nahidafridi.xyz এ গেলে ওই ওয়েবসাইটটা দেখতে পারবো। কিন্তু আমি এখান থেকে এগুলো ফেলে দিতে চাচ্ছি না, এই জন্য আমি এখানে আপলোড না করে আমি কি করব, অন্য আরেকটা সাব ডোমেইনে আপলোড করব। তো আমি একটু জাস্ট বলে দেই যে এগুলো আমি কিভাবে ডিলিট করতে পারি। আমি এগুলো সবগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করো, সরি, এখানে ক্লিক করলাম, তারপরে এই পর্যন্ত ক্লিক করলাম, সবগুলোকে একসাথে ধরে ক্লিক করে সিলেক্ট করলাম। ক্লিক করে সিলেক্ট করে তারপরে এই যে দেখেন ডিলিট বাটন আছে, এখানে গিয়ে আমি ডিলিট করে দিতে পারি, তবে আমি ডিলিটে যাব না। সাবডোমেইন কি, এবার আসি। যেমন ধরেন গুগল.কম, গুগল.কম হচ্ছে একটা ডোমেইন, গুগলের ডোমেইন। তবে আপনারা দেখবেন আপনি যদি গুগল ড্রাইভে যেতে চান তাহলে আপনি কি লিখবেন? drive.google.com, তাই না? drive.google.com। এখানে দেখেন ডোমেইন কিন্তু এইটা, কিন্তু এটার আগে একটা নতুন কিওয়ার্ড যুক্ত করে কি করছে, একটা নতুন সাবডোমেইন বানায় ফেলছে গুগল। গুগলেরই আরেকটা কি হয়ে গেছে, নতুন একটা সাইট হয়ে গেছে। আবার ধরেন mail.google.com, এখানে যদি যাই তাহলে আমাদেরকে জিমেইলে নিয়ে চলে যাবে। তারপরে আবার দেখবেন docs.google.com, তারপরে আপনি দেখবেন fonts.google.com, আমরা এর আগে দেখছি যে fonts.google.com এ গিয়ে আমরা ফন্ট নিয়ে আসছি। এগুলো সবই কি গুগলেরই একটা সাবডোমেইন।
ডোমেইনটা google.com, তবে জাস্ট সামনে একটা কিওয়ার্ড যুক্ত করে ডট লাগাই দিলে সেটা হইতেছে সাবডোমেইন। তো এই সাবডোমেইন আপনি ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন সি প্যানেলে, তবে আপনি সি প্যানেল কত টাকা দিয়ে কিনতেছেন সেই অনুযায়ী এই সাবডোমেইন কয়টা বানাইতে পারবেন সেটা দেওয়া থাকে। যেমন এই যে সি প্যানেলটা আমি কিনছি এইটার মধ্যে সাবডোমেইন ব্যবহার করা যাবে 30টা, ঠিক আছে, যেখানে অলরেডি আমি 2টা ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে এই 30টার মধ্যে আমি 2টা ব্যবহার করছি, আরো চাইলে বানাইতে পারবো। তো এখানে নাম কেমন হবে, নামগুলো হবে এরকম। আমাদের ডোমেইনটা কোনটা, ডোমেইন কিন্তু nahidafridi.xyz, এটা তো অবশ্যই থাকবে, কিন্তু এটার আগে আপনি যে কোনো কিছু যুক্ত করতে পারবেন। ডোমেইনের নাম হইতেছে nahidafridi.xyz, এটার আগে যদি কিছু যুক্ত করতে চান, যেমন drive.google.com বলে আপনার drive.nahidafridi.xyz, আবার ধরেন আপনি এখানে ড্রাইভ লিখলেন না, আপনি এখানে লিখলেন test.nahidafridi.xyz, আপনি এরকম বিভিন্ন কিছু দিতে পারেন, যে কোনো একটা শব্দ যুক্ত করে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন এবং সেটার মধ্যে আপনি ভিন্ন আরেকটা ওয়েবসাইট রাখতে পারবেন। তার মানে প্রাইমারি ডোমেইন ছাড়াও আমি আরো 30টা সাবডোমেইন দিয়ে হচ্ছে যে আমার ফাইল এখানে রাখতে পারবো, মানে আমি আরো 30টা ওয়েবসাইট চাইলে আমি এখানে রাখতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন দেখে আসি। এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন যদি সাবডোমেইন ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অপেক্ষা করেন, মাউসটা হঠাৎ কাজ করতেছে না, আমার বোধহয় মাউসের ব্যাটারি চলে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটা ব্যাটারি চেঞ্জ করে নিই। আপনারা একটু ওয়েট করেন। আর আমাদের এদিকে 40 মিনিটও হয়ে গেছে, আপনারা আবার এটা নতুন করে জয়েন করেন, ঠিক আছে। আমরা হচ্ছে যে তারপরে আসতেছি।